আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। অন্তঃসত্ত্বা মুসলিম নারীর ওপর হামলায় অস্ট্রেলীয় নাগরিকের কারাদণ্ড। আজারবাইজানকে পারমাণবিক হামলার হুমকি আর্মেনিয়ার, উদ্বিগ্ন ভারত। ম্যাক্রোর দাবি, বিশ্বজুড়ে সংকটে রয়েছে ইসলাম। করোনায় আক্রান্ত ট্রাম্প হাসপাতালে ভর্তি। আজারবাইজানের সেনারা দারুণ অগ্রসর হয়েছে, বললেন এরদোগান। ভারতে প্রতি 16 মিনিটে একটি মেয়ে ধর্ষিত হয়, বলল এনসিবি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার এক মুসলিম নারীর ওপর বিনা উস্কানিতেই হামলার দায়ে এক ব্যক্তিকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত। এর মধ্যে অন্তত 2 বছর তিনি প্যারোলে বের হতে পারবেন না। জানা গেছে, গত নভেম্বরে 38 সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাকালীন হামলা হয় রানা এলা সোমার নামে এক মুসলিম নারীর উপর। ঘটনার দিন হিজাব পরিহিত অবস্থায় সিডনির একটি ক্যাফেতে বসেছিলেন এলা সোমার। এ সময় স্টাইফ লোজিনা নামে এক ব্যক্তি তার কাছে যান। কিছুক্ষণ কথা বলার পরেই আচমকা এলা সোমারের মুখে ঘুষি মারেন অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি। আঘাত লেগে চেয়ার থেকে পড়ে গেলে মুসলিম ওই নারীর মাথায় লাথি মারেন তিনি। এ সময় এলা সোমারের বন্ধু ও পাশে থাকা অন্য ক্রেতারা এগিয়ে এসে হামলাকারীকে আটকান। হামলার আগে লোজিনা বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এলা সোমার জানিয়েছেন, হামলার সময় তিনি তার অনাগত সন্তানকে রক্ষার চেষ্টা করছিলেন। এতে তিনি খানিকটা আহত হলেও তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। গত জুনে এলা সোমারের বোন জানিয়েছিলেন, হামলার পর কয়েক মাস কেটে গেলেও এখনও সেই ঘটনার শারীরিক ও মানসিক প্রভাব অনুভব করছে তার বোন। গত মাসে আদালতের বাইরে রানা এলা সোমার সাংবাদিকদের বলেছিলেন, যদি মনে করেন আপনার থেকে দেখতে কিছুটা আলাদা হওয়ার শারীরিক এবং মৌখিকভাবে কাউকে হেনস্থা করার অধিকার রয়েছে, তবে অস্ট্রেলিয়া আপনার জন্য সঠিক দেশ নয়। অবশ্য আদালতে লোজিনা দাবি করেছেন, ইসলাম বিদ্বেষের কারণেই তিনি হামলা করেননি বা এটি কোনো বর্ণবাদী ঘটনাও ছিল না। এই অস্ট্রেলীয় বলেছেন, আমি তাদের ঘৃণা করি না, কিন্তু তাদের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না, তাদের সঙ্গে আমার কোনো লেনাদেনাও নেই। এদিকে বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের দখলদারিত্ব নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্ত সংঘর্ষ ক্রমে যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। প্রয়োজনে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে আর্মেনিয়া। এদিকে মুসলিম রাষ্ট্র আজারবাইজানের হয়ে লড়তে ককেশাস পর্বতে পাক সেনা জড়ো হয়েছে, এমন খবরও শোনা যাচ্ছে। এমত অবস্থায় নাগোর্নো কারাবাখ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, এমন ঘটনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। ভারত মনে করে দ্বন্দ্বের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, তাই সংযম বজায় রাখতে হবে, সংঘর্ষ থেকে বিরত হয়ে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে হবে। গতকাল রাতে আজারবাইজান সেনা নাগোর্নো কারাবাখ সংলগ্ন আর্মেনিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের দখল নিতে অভিযান চালায়। তাদের প্রতিরোধ করে সেখানকার সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয় বাসিন্দাদের মিলিশিয়া বাহিনী। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে আর্মেনিয়া ফৌজিরা। গত 6 দিনের লড়াইয়ে দুই পক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস হয়েছে। দুই পক্ষের কয়েকশো সেনার পাশাপাশি বহু অসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আর্মেনিয়া হুমকি দিয়েছে, প্রয়োজনে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের লড়াই ইতিমধ্যে জড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ। মুসলিম রাষ্ট্র আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে তুরস্ক। অন্যদিকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার প্রতি ঝুঁকেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া। আর্মেনিয়া আজারবাইজান দ্বন্দ্বে সামরিক হস্তক্ষেপ না করার জন্য ন্যাটো ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তুরস্কের পার্লামেন্টে এক বক্তৃতায় তিনি বলেছেন, অবিলম্বে সংঘর্ষ বিরতি কার্যকর করে নাগোর্নো কারাবাখ সহ অধিকৃত এলাকাগুলো থেকে আর্মেনীয় সেনাকে সরতে হবে। 4400 বর্গ কিলোমিটারের নাগোর্নো কারাবাখের অধিকার নিয়ে আর্মেনিয়া আজারবাইজান মতবিরোধের সূচনা হয় 1988 সালে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সদ্য স্বাধীন দুই দেশের মতবিরোধ গড়ায় সামরিক সংঘাতে। সোভিয়েত জমানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত এই অঞ্চলের প্রায় 1.5 লাখ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। অন্যদিকে ইসলামপন্থী উগ্রবাদ ঠেকিয়ে ফ্রান্সে ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সংরক্ষণ পরিকল্পনা উন্মোচন করে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বিশ্বজুড়ে এখন সংকটে রয়েছে ইসলাম। তার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের ইসলামী অ্যাক্টিভিস্টরা। আর এই খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গতকাল দীর্ঘ প্রতীক্ষিত ভাষণে ম্যাক্রো বলেন, একটি ধর্ম হিসেবে ইসলাম বিশ্বজুড়ে সংকটের মধ্যে রয়েছে। এটা শুধু আমাদের দেশেই দেখছি না। ডিসেম্বরে সরকার একটি বিল আনবে যেখানে কঠোর করা হবে 1905 সালের একটি আইন, যে আইনে রাষ্ট্রের সঙ্গে চর্চাগুলোকেও আনুষ্ঠানিকভাবে পৃথক করা হয়েছে। ফ্রান্সে ক্রমবর্ধমান উগ্রপন্থা সমস্যা মোকাবেলা এবং যৌথভাবে একটি সমাজে জীবনযাপন করার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ম্যাক্রো। তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষতা হলো ঐক্যবদ্ধ ফ্রান্সের মূল ভিত্তি।
তবে মুসলিমদের নিয়েও বিশেষ কোনো নেতিবাচক ধারণার অর্থও হয় না। ম্যাক্রো বলেছেন, এই আইনে প্রত্যেকেই তার পছন্দ মতো ধর্ম মেনে চলতে পারবেন, তবে স্কুল সহ সরকারি দপ্তরের সঙ্গে কোনো ধরনের ধর্মীয় সম্পৃক্ততা থাকতে পারবে না। ফ্রান্সের স্কুলগুলোতে এবং সরকারি কর্মচারীদের হিজাব পরার ক্ষেত্রে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ম্যাক্রোর এমন মন্তব্য ইসলামী অ্যাক্টিভিস্টদের ক্ষুব্ধ করেছে। ইয়াসির লোয়াটি নামে দেশটির একজন মুসলিম অ্যাক্টিভিস্ট বলেছেন, মুসলিমদের হুমকি হিসেবে বিবেচনার বিষয়টি প্রস্তুতিতে পরিণত হয়েছে। তিনি টুইটারে লিখেছেন, 1 ঘন্টার বক্তব্যে ম্যাক্রো ধর্ম নিরপেক্ষতার কবর দিয়ে কট্টরপন্থী মুসলিম বিরোধী বামপন্থীদের উস্কে দিয়েছেন এবং মুসলিম শিক্ষার্থীদের জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন তিনি। সারাহ আলাউনি নামে ফ্রান্সের আরেক শিক্ষাবিদ টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রো ইসলামকে এমন একটি ধর্ম বলে বর্ণনা করেছেন যা আজ সারা বিশ্বে সংকটময় অবস্থার মধ্যে রয়েছে। আমরা জানি না এর জন্য কি বলবো। এই মন্তব্যটি এতটাই মূর্খের মতো যে এর জন্য আর কোনো বিশ্লেষণেরও প্রয়োজন নেই। তিনি আরও লিখেছেন, আমি যে বিষয়টি উদ্বিগ্ন তা আমি লুকিয়ে রাখতে চাই না। যদিও আমরা দেখেছি যে ক্রাইস্ট চার্চে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটিয়েছে একদল শ্বেতাঙ্গ সন্ত্রাসী, অথচ মহান প্রতিস্থাপনের নামে বর্ণবাদী ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের তত্ত্বকে রপ্তানি করা দেশ হলেও তার কথায় এর কোনো উল্লেখ নেই। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের মাত্র 1 মাস আগে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন 74 বছর বয়সী রিপাবলিক দলে এই প্রেসিডেন্ট প্রার্থী। হোয়াইট হাউস জানিয়েছে, অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ট্রাম্পকে ওয়াশিংটনের নিকটবর্তী ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই খবর দিয়েছে বিবিসি। গতকাল সকালে জ্বরে আক্রান্ত ট্রাম্প জানান, তিনিও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা ভালো বলে উল্লেখ করেছে। ট্রাম্পের দপ্তর প্রধান মাইক মিডো দাবি করেছেন, ট্রাম্প ও মেলানিয়ার শরীরে করোনা ভাইরাসের হালকা লক্ষণ দেখা যাচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ট্রাম্প সামরিক হাসপাতালে তার জন্য স্থাপিত একটি দপ্তর থেকে নিজের অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। অর্থাৎ আপাতত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে হস্তান্তর করছেন না। যদিও আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যে কোনো সময় তার দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে আবার তা ফিরিয়ে নিতে পারেন। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, আজারবাইজানের সেনারা আর্মেনীয় বাহিনীর বিরুদ্ধে দারুণ অগ্রসর হয়েছে। ইতিমধ্যে তারা অনেক এলাকা দখল মুক্ত করতে পেরেছে। গতকাল তুরস্কের কোনিয়া প্রদেশে একটি হাসপাতাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সময় আর্মেনিয়া তাদের অপ্রত্যাশিত পরিণতির দিকে যেতে পারে। আমাদের ভ্রাতৃপ্রতিম আজারবাইজান তাদের অঞ্চল রক্ষার জন্য দুর্দান্ত অপারেশন শুরু করেছে। তুরস্ক আজারবাইজানের ভাইদের জন্য সব রকম উপায়ে হৃদয় উজাড় করে তাদের পক্ষে দাঁড়াবে। এরদোগান বলেন, আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে পুরোপুরি মুক্ত হওয়ার আগ পর্যন্ত আজারবাইজানের কারবাক অঞ্চলে লড়াই অব্যাহত থাকবে। তুরস্ক আজারবাইজানকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেবে। অপরদিকে ভারতে প্রতি 16 মিনিটে একটি নারী ধর্ষিত হয়। সম্প্রতি দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী এদেশে প্রতি 16 মিনিটে অন্তত একজন মেয়ে ধর্ষিতা হয়। প্রতি ঘন্টায় একটি মেয়েকে যৌতুকের জন্য তার শ্বশুরবাড়ির লোক খুন করে। এনসিবির ওই রিপোর্টে আরও প্রকাশ পেয়েছে, প্রতি 4 মিনিটে ভারতে একটি মেয়ে তার শ্বশুরবাড়ির লোক বা স্বামীর হাতে নির্যাতিত লাঞ্ছিতা হয়। দেশটিতে প্রতি 2 দিনে একজন মেয়ের ওপর অ্যাসিড আক্রমণ হয়। রেকর্ড এমনও বলেছে, প্রতি 30 ঘন্টায় ভারতে অন্তত একজন মেয়ে গণধর্ষণের শিকার হয়, আর প্রতি 2 ঘন্টায় অন্তত একটি মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি 6 মিনিটে ভারতে একটি মেয়েকে অন্তত যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। রিপোর্টে নারী পাচার নিয়েও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ভারতে প্রতি 4 ঘন্টায় অন্তত একটি মেয়ে পাচার হয়ে যায়। গত কয়েকদিন আগে ভারতের উত্তরপ্রদেশের হাথরস 19 বছর বয়সী দলিত মেয়ের মৃত্যুর পর গর্জে উঠেছে গোটা দেশ। যদিও যোগী আদিত্যনাথের রাজ্যের পুলিশ জানিয়েছে, হাথরসের দলিত মেয়েটি ধর্ষণ হয়নি। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও কোথাও ধর্ষণের উল্লেখ নেই। বলা হয়েছে, মৃত্যুর কারণ হলো কার্ডিয়াক অ্যারেস্ট। তবে ঘাড়, শিরধারা, পা, কোমর সহ একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু পুলিশ বলেছে ধর্ষণের কোনো চিহ্ন নেই। যদিও এমন দাবি মানতে নারাজ নির্যাতিতার পরিবার। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।